আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের সপ্তম অধ্যায়ের যে উইকলি সাইকেল ছিল সেখান থেকে একটা প্রবলেম অ্যারাইজ করছে যে তোমরা অনেকেই বুঝতেছো না অক্সিজেন শোষণের পদ্ধতি কীরকম। তোমরা প্রথমেই আমাদের যে মাস্টার ক্লাসটা ছিল ওইখানে অক্সিজেন শোষণের যে পার্টটুকু আছে ওইটা আরেকবার দেখে ফেলবা, আর তারপরেও আমি আরেকবার বুঝাই দিব তোমাদের এই টপিকটা। ঠিক আছে, আমাদের লাইভ রিভিশন ক্লাসেও আমরা এটা বুঝাই দিছিলাম। তোমাদের যাতে সমস্যা এখনও রয়ে গেছে তোমাদের জন্য আমরা আরেকবার এটা বুঝাই দিচ্ছি। ঠিক আছে, অক্সিজেন শোষণ বলতে কি বোঝায়, আমি কিভাবে আমার ফুসফুসে অর্থাৎ আমাদের রক্তে আমি কিভাবে অক্সিজেনটা নিচ্ছি, এটাই হচ্ছে অক্সিজেন শোষণ। ঠিক আছে, অক্সিজেনটা শোষণ হচ্ছে কোথায়, আমার রক্তে। তো আমার এই জার্নিটা কোথায়, আসলে রক্তের মধ্যে অক্সিজেনটা ঢুকতেছে। ঠিক আছে, কোন জায়গা থেকে রক্তে এসে ঢুকতেছে, বাতাস থেকে, বায়ু থেকে। তো বায়ু থেকে কিভাবে আমি রক্তের মধ্যে অক্সিজেনটা নিয়ে আসলাম, মূলত এটাই হচ্ছে কোশ্চেন, তাই না? তখন এটা সিকিউ তো অনেক বেশি আসে, যার কারণে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে যখন বলবে যে অক্সিজেন শোষণের পদ্ধতি কী বা কীভাবে অক্সিজেন শোষণ হয় লিখো, তখন আমরা কীভাবে আনসার করব। তো এটার আনসার করার জন্য এই যে পাথওয়েটা বায়ু থেকে কীভাবে রক্তে আসে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ঠিক আছে, 1 নম্বর স্টেপ হচ্ছে প্রথমে কী হবে, তোমার স্নায়বিক উত্তেজনা তৈরি হবে। ঠিক আছে, বইয়ের মধ্যে দেখবা যে স্নায়বিক উত্তেজনা তৈরি হচ্ছে। আমাদের বডির সব কিছুই কিন্তু স্নায়ু দিয়ে কন্ট্রোল হচ্ছে, তাই না? তো এই স্নায়বিক উত্তেজনাই আমাদের মূলত শোষণটা শুরু করবে। ঠিক আছে, স্নায়বিক উত্তেজনা এটা তৈরি হইলো, প্রথমে স্নায়বিক উত্তেজনা তৈরি হবে। কেন তৈরি হবে? কারণ যখন আমাদের রক্তে অক্সিজেন কমে যায়, ঠিক আছে, অক্সিজেনের মাত্রা যখন রক্তে কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি স্নায়ু বুঝতে পারে যে এখন আমার অক্সিজেন দরকার, যার কারণে একটা স্নায়বিক উত্তেজনা তৈরি হয় যেটা আমাদের ব্রেইনে চলে যায়। ঠিক আছে, এখন আসো ব্রেইনের কোন জায়গায় যাবে উত্তেজনা বা এই সিগন্যালটা, ব্রেইনের প্রশ্বাস কেন্দ্রে চলে যাবে। ঠিক আছে, মস্তিষ্কের প্রশ্বাস কেন্দ্রে চলে যাবে। প্রশ্বাস কেন্দ্র হচ্ছে মস্তিষ্কের সেই জায়গা যে জায়গা থেকে প্রশ্বাস অর্থাৎ শ্বাস নেওয়াটা শুরু হয়। ঠিক আছে, অর্থাৎ শ্বাস নেওয়ার যে মেকানিজম, ওই কমান্ডটা যে জায়গা থেকে আসে মস্তিষ্কের, ওই জায়গাটাকে বলা হয় প্রশ্বাস কেন্দ্র। ঠিক আছে, তো এই মস্তিষ্কের প্রশ্বাস কেন্দ্র নামক জায়গায় সিগন্যালটা চলে গেল, স্নায়বিক উত্তেজনাটা চলে গেল। যাওয়ার পরে কি হবে, মস্তিষ্কের প্রশ্বাস কেন্দ্র তখন কমান্ড পাঠাবে 2টা জায়গায়। ঠিক আছে, মস্তিষ্কের প্রশ্বাস কেন্দ্র থেকে কমান্ড 2টা জায়গায় যাবে। প্রথমত যাবে হচ্ছে 1 নম্বরে যাবে হচ্ছে মধ্যচ্ছদায়। মধ্যচ্ছদায় কি আশা করি জানো তোমরা অলরেডি, মধ্যচ্ছদায় চলে যাবে। 2 নম্বর সিগন্যালটা চলে যাবে হচ্ছে বক্ষপিঞ্জরের পেশিতে। বক্ষপিঞ্জরের পেশি, এটা নিয়ে তোমাদের আলাদা হয়তো কোনো একটা টপিক দেয় না বইয়ে, সুতরাং এটা আমরা ক্লাসে বুঝাই দিয়েছিলাম। বক্ষপিঞ্জরের পেশি বলতে আসলে বোঝায় আমাদের এই যে রিবসগুলো আছে, অর্থাৎ আমাদের যে পাঁজরগুলো আছে, প্রত্যেকটা পাঁজরের মাঝখানে একটা মাসল বা পেশি থাকে। ঠিক আছে, এই পেশিটা কী করে, আমাদের পাঁজরগুলোকে টেনে ধরতে পারে, উপরের দিকে তুলে ফেলতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই পুরো যে বক্ষপিঞ্জর আছে সেটাকে সে উপরের দিকে এইভাবে টান দিতে পারে। ঠিক আছে, তো ওই পেশিটার মধ্যে সিগন্যাল যাবে, আর কোথায় যাবে, মধ্যচ্ছদায় যাবে। এখন এই 2টা জায়গায় সিগন্যাল যাওয়ার ফলে কি হবে, এই 2টা জায়গায় সিগন্যাল যাওয়ার ফলে প্রথমত মধ্যচ্ছদায় আসো। ঠিক আছে, মধ্যচ্ছদায় প্রথমে আমরা যাই, সেখানে কি হবে, মধ্যচ্ছদা হচ্ছে একটা গোলাকার পেশি, তাই না, একটা ছাতার আকৃতির পেশি। ওই পেশিটা আমাদের যখন সিগন্যাল পায় তখন সংকুচিত হয়। ঠিক আছে, আমাদের বক্ষপিঞ্জরে এরকম বক্ষপিঞ্জরটা আমরা আঁকি। ঠিক আছে, ধরো এইরকম বক্ষপিঞ্জর, আর এই হচ্ছে আমার মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদার মধ্যে যখন সিগন্যাল আসে তখন এই মধ্যচ্ছদাটা সংকুচিত হয়। ঠিক আছে, সংকুচিত হওয়া মানে কি, এইটার দৈর্ঘ্যটা কমে যাবে, তাই না? দৈর্ঘ্য যদি কমে যায়, একটা বাঁকানো জিনিসের যদি দৈর্ঘ্য কমে যায় তাহলে কি তার বক্রতা কমে যাবে, তাই না? এটা বক্রতা কমে যাবে, তার মানে কি এটা একটু নিচের দিকে চলে আসবে। এইভাবে নিচের দিকে চলে আসা মানে কি, নিচের দিকে চলে আসার ফলে কি হবে, আমার এই বরাবর যে দৈর্ঘ্যটা ছিল, ধরো এটা হচ্ছে বক্ষ গহ্বরের ছাদ, এটা হচ্ছে বক্ষ গহ্বরের ফ্লোর, তাই না? যখন এটা নিচের দিকে নেমে গেল তখন ছাদ থেকে ফ্লোর পর্যন্ত ডিস্টেন্সটা একটু বেড়ে গেল, অর্থাৎ কি আমার আয়তন বেড়ে গেল। ঠিক আছে, আয়তন বেড়ে গেল। এই আয়তন বেড়ে গেল কেন, কারণ মধ্যচ্ছদা সংকুচিত হয়েছে। আর মধ্যচ্ছদা কেন সংকুচিত হয়েছে, কারণ আমার মস্তিষ্কের প্রশ্বাস কেন্দ্র থেকে সিগন্যাল আসছে মধ্যচ্ছদায়। ঠিক আছে, এই জন্য। তো যখন আমার আয়তনটা বেড়ে গেল তখন কি হবে, ফুসফুসটা এই মধ্যচ্ছদার সাথে লাগানো থাকে, ফুসফুসটা মধ্যচ্ছদার সাথে লাগানো থাকে। যখন এটা নিচের দিকে টান খায়, ফুসফুসও নিচের দিকে লম্বা হয়। আর ফুসফুস লম্বা হলে কি হবে, ফুসফুসের ভিতরে জায়গাটা বড় হয়ে গেল, তখন বাইরে থেকে বাতাস এক টানে ভিতর দিকে চলে যাবে। ঠিক আছে, এখন আসো, এটা হলো মধ্যচ্ছদার ফাংশন, সেটা তোমরা লিখে ফেলবা। তারপরে আসো বক্ষপিঞ্জরের অস্থি কী করে। বক্ষপিঞ্জরের অস্থির ফাংশনটা সেম মধ্যচ্ছদার মতোই, কিন্তু একটু অন্যরকম। ঠিক আছে, বক্ষ
বক্ষপিঞ্জরের অস্থি না, এটা পেশি, বক্ষপিঞ্জরের পেশি। বক্ষপিঞ্জরের পেশি কী করে অলরেডি আমরা একবার বলছি, যখন এটার মধ্যে আমার প্রশ্বাস কেন্দ্র থেকে সিগন্যাল আসবে তখন যে কোনো পেশি সিগন্যাল এসে কী হয়, এটা সংকুচিত হয়। তো যখন বক্ষপিঞ্জরের পেশি সংকুচিত হবে তখন আমার পুরা বক্ষপিঞ্জরটা উপরের দিকে উত্তোলিত হবে, ঠিক আছে। উপরের দিকে উত্তোলিত হলে কি হয়, এটা বালতির হ্যান্ডেলের মতো একটা, এটাকে বলে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, ঠিক আছে। যখন তোমরা বড় ক্লাসে উঠবা দেখবা যেটাকে বলা হয় বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। বালতির হ্যান্ডেল যদি আমরা উপরের দিকে তুলি তাহলে কি হয়, বালতির হ্যান্ডেল যদি আমরা উপরের দিকে তুলি তাহলে দেখা যায় যে এটা একটু বাইরের দিকে চলে আসে, তাই না, বড় হয়ে যায়। ধরো একটা বালতি যেটার মধ্যে দুইটা হ্যান্ডেল আছে, এখানে একটা হ্যান্ডেল, এখানে আর একটা হ্যান্ডেল। এগুলো নামানো অবস্থায় কতটুক জায়গা নিছে, মাত্র এখান থেকে এখান, তাই না। যদি আমি হ্যান্ডেলগুলোকে উপরের দিকে তুলি তাহলে কি হবে, আরও মোটা হবে, এইদিকে আরও সে জায়গা নিবে, অর্থাৎ তখন আমার এই দূরত্বটা বেড়ে গেল, তাই না। এইভাবে ধরো এই বালতির হ্যান্ডেলগুলো আমার বক্ষপিঞ্জরগুলো যখন উপরের দিকে উত্তোলিত হয় তখন আমার ডানে এবং বামে জায়গাটা বেড়ে যায়। এটার কারণে কি হবে, আমার যে বক্ষপিঞ্জর আছে বক্ষপিঞ্জরের ডানে বামে দৈর্ঘ্যটাও বেড়ে গেল, অর্থাৎ আয়তন বেড়ে গেল। তো আয়তন বেড়ে যাওয়ার ফলে কি হবে, আমার যেহেতু বক্ষপিঞ্জরের সাথে ফুসফুস লাগানো অবস্থায় আছে, সুতরাং ফুসফুসটাও প্রসারিত হয়ে গেল। ফুসফুস প্রসারিত হলে তাহলে কী হবে, বাইরে থেকে আমার বাতাস টান খেয়ে ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। অর্থাৎ মধ্যচ্ছদা কী করে, উপরে নিচে টান দেয়, আর বক্ষপিঞ্জরের পেশি ডানে বামে টান দেয়, যার কারণে পুরো ফুসফুসটা সব দিক থেকে বড় হয়ে যায় এবং বাইরে থেকে বাতাস ভিতরে এসে প্রবেশ করে। তো এইভাবে কী হলো, আমার প্রশ্বাসটা সংগঠিত হলো। এখন প্রশ্বাসের পরে আরেকটা স্টেজ আছে, যেটা হচ্ছে তোমার রক্তে গিয়ে অক্সিজেন যুক্ত হওয়া। তো চলো আমরা 5 নাম্বার এটা দেখি, এটা আলাদা হিসেবে থাকুক কালার। যখন আমার প্রশ্বাস সম্পন্ন হয়ে গেল, অর্থাৎ বাতাস এসে আমার অ্যালভিওলাসে প্রবেশ করে ফেললো, তারপরে শুরু হয় অক্সিজেনটা রক্তে ট্রান্সফারের প্রসেস, ঠিক আছে। কীভাবে, ওই অ্যালভিওলাস থেকে আমরা রক্তে অক্সিজেনটাকে নিতে পারি, ঠিক আছে। চলো এটা আমরা একটু অন্য জায়গায় দেখি। ধরো এটা আমার অ্যালভিওলাস, ব্রঙ্কিওল থেকে এরকম একটা অ্যালভিওলাসের মধ্যে আমার বাতাস এসে প্রবেশ করলো, ঠিক আছে। বাতাস এখানে প্রবেশ করার পরে এই অক্সিজেনটা আমার আশেপাশে যে রক্তজালিকাগুলো আছে সেই রক্তজালিকার মধ্যে এখন চলে যাওয়া লাগবে, ঠিক আছে। ধরো রক্তজালিকা অনেকগুলো আছে, এই রক্তজালিকার মধ্যে এখন অক্সিজেন ঢুকবে। এই ঢুকার প্রসেসটা কীরকম এটা এখন আমরা বুঝবো। দেখো এখানে অক্সিজেন যেটা এসে ঢুকছে, এখানে অক্সিজেনের পরিমাণটা বেশি। আমাদের বাতাসে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20%, তাই না, প্রায় 20% বা 21%। তো এই অক্সিজেন যখন এখানে 20%, তখন রক্তের মধ্যে অক্সিজেনের ঘনত্ব খুবই সামান্য, ঠিক আছে, নগণ্য একটা অক্সিজেনের পরিমাণ। কারণ এটা কি, সব অক্সিজেন কোষের মধ্যে দিয়ে এসে এখন আসছে এখানে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বেশি, অক্সিজেন প্রায় নাই। সুতরাং কী হবে, এখানে যেহেতু অক্সিজেনের ঘনত্ব বেশি এবং অক্সিজেনের ঘনত্ব রক্তে কম, তাহলে সাধারণ ব্যাপন প্রক্রিয়ায় কী হবে, অক্সিজেন এই বাতাস থেকে রক্তের মধ্যে চলে যাবে, ঠিক আছে। আমরা জানি ব্যাপন মানে কি, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোনো পদার্থের গমনকে, স্বতঃস্ফূর্ত গমনকে কী বলে, ব্যাপন বলে। আর এটা সবসময় ঘটে, অর্থাৎ এখানে যেহেতু ঘনত্ব বেশি, সেখান থেকে রক্তের কম ঘনত্বের স্থানে অক্সিজেনটা প্রবেশ করবে। কীভাবে প্রবেশ করবে, এখানে দুইটা মেমব্রেন আছে, একটা হচ্ছে অ্যালভিওলাসের মেমব্রেন আর একটা হচ্ছে আমার রক্তজালিকার মেমব্রেন। দুইটা মেমব্রেনই অনেক পাতলা হওয়ার কারণে অক্সিজেন সহজেই এগুলো ভেদ করে রক্তে প্রবেশ করে ফেলতে পারে, ঠিক আছে। তো এইভাবে কী হলো, আমার রক্তের মধ্যে অক্সিজেনটা চলে গেল, বাতাসের যে অক্সিজেনটা অ্যালভিওলাসে আসছিল সেটা রক্তের মধ্যে চলে গেল। তাহলে এখানে আমরা কী লিখবো যে ব্যাপন প্রক্রিয়া, ঠিক আছে। ব্যাপন প্রক্রিয়ায় রক্তে অক্সিজেন ঢোকা বা রক্তে অক্সিজেন প্রবেশ, বাস এটুকুই হচ্ছে আমার অক্সিজেন শোষণের পদ্ধতি। তারপর থেকে কি শুরু হবে, রক্তে চলে আসার পর থেকে শুরু হবে আমার অন্য টপিক, যেটা হচ্ছে গ্যাসীয় পরিবহন নামে তোমাদের বইয়ে আলোচনা করা আছে। আশা করি গ্যাসীয় পরিবহন তোমাদের সকলের কাছে ক্লিয়ার। গ্যাসীয় পরিবহন অক্সিজেনে কীরকম হয়, অক্সিহিমোগ্লোবিন আকারে আর কিছু রক্তরসের আকারে, আর কার্বন ডাইঅক্সাইড কীরকম হয়, সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট আকারে। এটা সহজ। সুতরাং এর আগ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না। অক্সিজেন শোষণ হচ্ছে রক্তে প্রবেশ পর্যন্ত তোমরা লিখে দিয়ে আসবা, আর যখন জিজ্ঞেস করবে যে একদম কোষে গিয়ে কীভাবে পৌঁছায়, তখন তোমরা গ্যাসীয় পরিবহন সহ লিখে দিয়ে আসবা। আশা করি তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে গেছে। আর তোমাদের আর কোনো সমস্যা থাকলে ফিল ফ্রি টু আস্ক, আমরা আশা করি ইনশাআল্লাহ এটা ক্লিয়ার করে দিব তোমাদের যে কোনো একটা ভিডিও অথবা টেক্সটের মাধ্যমে। আসসালামু আলাইকুম।